আমি আস্তে আস্তে ভাবছিলাম যে আজকে হচ্ছে 10 তারিখ। আপনাদের জেলায় আমাদের প্রিয় শিল্পনগরী হলদিয়াতে এবারে সিআইটিউ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে এরকম অসংখ্য সেমিনারের আয়োজন করেছে সিআইটির অভ্যর্থনা কমিটি। প্রত্যেক কটার আলোচনার প্রসঙ্গ খুব সুন্দর। আজকে আপনাদের আলোচনার বিষয় বামপন্থীরা দুর্বল হলে কি হয়, এই হচ্ছে মূল বিষয়। দেখুন, মানুষ আমরা বিশ্বাস করি তার অভিজ্ঞতার মধ্যে থেকে সবচাইতে বেশি উপলব্ধি করতে পারে। সাধারণ পথ চলতি খেটে খাওয়া মানুষ, শ্রমিক মেহনতি মানুষ যারা ঘাম ঝরিয়ে খান, মাথার ঘাম পায়ে ফেলে রুটি রুজি রোজগার করেন, তারা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন। গেনটা কমিয়ে দিন বড়। তারা তাদের অভিজ্ঞতার মধ্যে থেকে বুঝতে পারছেন যে লাল ঝান্ডা বামপন্থীরা যদি দুর্বল হয়ে যায় তাহলে কি কি হতে পারে। শেষ 5 দিন 10 দিন ধরে পশ্চিমবাংলার একটা খবর প্রচন্ডভাবে আমাদের সামনে উঠে এসছে, তা হচ্ছে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার। বামপন্থীরা আজ থেকে 1 বছর আগে স্মার্ট মিটারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম আমরা। আপনাদের এখানে যখন লোকসভার ভোটের প্রার্থী ছিলাম, সেই সময়তে লোকসভা নির্বাচনে আমাদের অন্যতম ইস্যু ছিল যে স্মার্ট মিটারের বিরুদ্ধে যদি ভোট দিতে হয় তাহলে লাল ঝান্ডাকে ভোট দিন। স্মার্ট মিটার কি ক্ষতি করে, স্মার্ট মিটার কেন, প্রিপেড মিটার কি ক্ষতি করতে পারে, আমরা অজস্র মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যত না বোঝানোর চেষ্টা করে মানুষ বুঝতে পেরেছেন, তার চাইতে বেশি শেষ 1 মাসের মধ্যে পশ্চিমবাংলায় মানুষ অভিজ্ঞতার মধ্যে থেকে বুঝতে পেরেছেন যে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার কি ভয়ঙ্কর এবং কি ভয়ানক। নিয়ম আমাদের মতো দেশে, যেখানে কিছু সংখ্যক প্রচুর কোটিপতি আছে, মানে প্রচুর কোটি 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 টাকার মালিক, আম্বানি, আদানি, অম্বুজা, টাটা, বিড়লা, একটা সংখ্যক। আমাদের দেশের একটা বড় অংশের মানুষ, তারা হচ্ছেন শ্রমিক, তারা হচ্ছেন কৃষক, তারা হচ্ছেন ক্ষেতমজুর, ভ্যান চালান, মুটে মজদুর। আজকের দিনে নতুন নতুন বিভিন্ন চাকরি আসছে, যে জোম্যাটোর ডেলিভারি বয়, ফ্লিপকার্টের ডেলিভারি বয়। একটা বৃহৎ অংশের মানুষ তারা এই সমস্ত পেশার সাথে যুক্ত। ভারতবর্ষের মতো একটা ওয়েলফেয়ার স্টেট, সমাজ কল্যাণমূলক রাষ্ট্র, আমার কথা নয়, ভারতবর্ষের সংবিধানের কথা, আমাদের দেশের সংবিধানের কথা। সমাজ কল্যাণমূলক রাষ্ট্র মানে রাষ্ট্র যা যা ব্যবস্থা গ্রহণ করবে তাতে সমাজের কল্যাণ হবে। রাষ্ট্রের কাজ মুনাফা তৈরি করা নয়, অর্থাৎ লাভের গুড় খাওয়া রাষ্ট্রের কাজ নয়। কোনো সরকারের কাজ লাভের গুড় খাওয়া নয়। যে কোনো সরকারের কাজ, যে কোনো প্রকল্প যখন আসবে, যাতে তাতে করে মানুষের সুবিধা হয়। এই স্মার্ট মিটার যখন কেন্দ্রের মোদী সরকার এই ভাবনা চিন্তা নিয়ে এলো, আমরা বামপন্থীরা দৃপ্ত কণ্ঠে বলেছিলাম এই স্মার্ট মিটার লাগানো যাবে না। তার কারণ আমাদের মতো দেশে কোথা থেকে পাবে মানুষ এত টাকা? স্মার্ট মিটার মানে কি? এখন আমাদের বাড়িতে একটা মিটার বসানো আছে, আমরা যা কারেন্ট পোড়াই তার বিল আসে, সেই বিল গিয়ে আমরা মিটিয়ে দিই। যদি না মেটাতে পারি একটা রিমাইন্ডার আসে। এই টাকার একটা বড় অংশ সরকার ভর্তুকি দেয়। সেটাই উচিত ভারতবর্ষের মতো দেশে। 140 কোটির দেশ, 140 কোটির দেশে কি 140 কোটি লোক কোটিপতি? না, দিন আনা দিন খাওয়া মানুষ, সবার জন্য রাষ্ট্র ব্যবস্থা তাদের জন্য ভর্তুকি দেয়। কেন্দ্রের মোদী সরকার যে নতুন স্মার্ট মিটার নিয়ে এলো, স্মার্ট মিটার মানে কি? মোবাইল ফোনে আমরা যেমন রিচার্জ করতাম, 300 টাকা মারলে 250 টাকা টক টাইম, 250 টাকা শেষ হয়ে গেলে আর আপনার মোবাইল থেকে ফোন যাবে না। স্মার্ট মিটার মানে হচ্ছে আগে আপনাকে রিচার্জ করতে হবে,
আপনার রিচার্জ যেই শেষ হয়ে যাবে আপনার ইলেকট্রিসিটির বা ইলেকট্রিকের কানেকশন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আবার আপনি গিয়ে রিচার্জ করবেন, তার 2-3 দিন পরে এসে আপনার ইলেকট্রিক বা বিদ্যুৎ ফের দেওয়া হবে। এবং শুধু তাই নয়, এই স্মার্ট মিটার বা প্রিপেড মিটারের মধ্যে থেকে বিদ্যুতের খরচা অস্বাভাবিক হারে বেড়ে যাবে, যাতে সাধারণ মানুষ কষ্টের মধ্যে পড়বে। আমরা বামপন্থীরা সর্বপ্রথম দাবি তুলেছিলাম যে স্মার্ট মিটার কোনো মতে লাগাতে দেওয়া যাবে না। লোকসভা ভোটে দুয়ারে দুয়ারে গিয়ে প্রচার করেছিলাম যে আপনাদের ভোট একদিকে বলছে হিন্দু, মুসলিম, গরু, ছাগল, শুয়োর ইত্যাদি সবকিছু, আর আমরা বলেছিলাম মানুষের রুটি রুজির লড়াই আন্দোলন, আপনাদের কথা যদি দিল্লি অবধি পৌঁছতে হয়, এই স্মার্ট মিটারকে যদি বন্ধ করতে হয়, লাল ঝান্ডাকে ভোট দিন। আমাদের দুর্ভাগ্য, আমরা আপনাদেরকে বোঝাতে পারিনি, আমরা মানুষকে বোঝাতে পারিনি। ও আমাদের দুর্ভাগ্য, আপনাদের দুর্ভাগ্য নয়, আমাদের ব্যর্থতা। কিন্তু আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে কোথায় বর্ধমান, কোথায় উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, একের পর এক জেলার মানুষ যখন বুঝতে পাচ্ছেন যে কেন্দ্রের সরকারের এই যে স্মার্ট মিটার, প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার কি ভয়ঙ্কর, এই স্মার্ট মিটার কি ভয়ঙ্কর, কেন্দ্রের সরকার যে নীতি নিয়ে এসছে স্মার্ট মিটার, তাতে মানুষের পকেট ফাঁকা হয়ে যাবে। লাল ঝান্ডা এতদিন ধরে বুঝিয়ে এসছে, লাল ঝান্ডা এতদিন ধরে বোঝানোর চেষ্টা করেছে। আজকে মানুষ পথে নেমে, রাস্তায় নেমে আন্দোলন করে স্মার্ট মিটারকে আটকে দিয়েছে, আটকে দিয়ে বলেছে কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। লক্ষ লক্ষ টাকা বিল আসছে মানুষের বাড়িতে, কপালে ভাঁজ পড়ে যাচ্ছে, পকেট খালি হয়ে যাচ্ছে। লাল ঝান্ডা দুর্বল হলে এটাই হয়। বামপন্থীদের শক্তি যদি কমে যায় তখন এ সর্বনাশী হয়। বামপন্থীদের শক্তি যখন বেশি ছিল, লাল ঝান্ডার যখন শক্তি ছিল, কোথায় ছিল স্মার্ট মিটার? ছিল না। বামপন্থীদের শক্তি মানে কি? বামপন্থী মানে কি? বামপন্থী মানে শুধু লাল ঝান্ডা? বামপন্থী মানে একটা নীতি আদর্শ। কি নীতি আদর্শ? যে মানুষের জন্য সমাজ ব্যবস্থা, মানুষের জন্য সরকার, সরকারের জন্য মানুষ নয়, মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য দেশ, মানুষকে সুবিধা পাইয়ে দিতে হবে। যে কারণে বামপন্থীরা অপারেশন বর্গা, লাঙ্গল যার জমি তার, যে চাষ করে, যে কৃষক চাষ করে তার জমি, কারা করেছে? বামপন্থীরা করেছে। অবৈতনিক শিক্ষা, ছেলে মেয়েকে স্কুলে পাঠান, পড়াশোনা করান, শুধুমাত্র বড়লোক বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে আর গরিব লোকের বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, এ হতে পারে না। অবৈতনিক শিক্ষা কোথায় উঠে গেছিল শিক্ষার মান পশ্চিমবাংলায়? 1998 সাল থেকে 2011 সাল যতবার পশ্চিমবাংলায় ধুমধুমার করে প্রতি বছর ঈদ হয়েছে, প্রতি বছর দুর্গাপুজো হয়েছে, প্রতি বছর বড়দিন হয়েছে, ততবার পশ্চিমবাংলার বুকে প্রতি বছর ঢাকঢোল পিটিয়ে এসএসসি পরীক্ষা হয়েছে আর হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? আজকে চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন বামপন্থীরা দুর্বল হলে কি সর্বনাশ হয়ে যায়। বামপন্থীদের শক্তি বৃদ্ধি মানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের জন্য ভাবনা, সাধারণ মানুষের জন্য ভাবনা, খেটে খাওয়া মানুষের জন্য ভাবনা। অপারেশন বর্গার মানে কি ছিল? এক অংশের জমিদার যাদের কাছে বিঘের পর বিঘে জমি, বিঘের পর বিঘে জমি, আরেক অংশের বর্গাদার যারা চাষ করছে, আরেক অংশের সাধারণ জমি, কৃষক চাষ করছে, তাদের কাছে জমি নেই। বামপন্থীরা সেই কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে, তাদের হাতে সেই জমির বর্গা তুলে দিয়েছে। যে কারণে পশ্চিমবাংলার বুকে কার্যত দ্বিতীয় সবুজ বিপ্লব ঘোষণা হয়ে গেছিল। বামপন্থীরা শক্তি বৃদ্ধি হলে কি হয়? বামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া মানে 100 দিনের কাজ। পার্লামেন্ট কি কাজ? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, এমপি করেছেন, তার কাজ কি? তার কাজ শুধুমাত্র সিকিউরিটি নিয়ে ঘোরা না। 2004 সালে আপনারা যখন বামপন্থীদের শক্তি বৃদ্ধি করেছিলেন, গোটা দেশে 61 জন বামপন্থী সাংসদ, ইতিহাস সাক্ষী আছে। এই যে 100 দিনের কাজ নিয়ে আজকে এই যে চুরি দুর্নীতি দেখছেন, 100 দিনের কাজ কি তৈরি হয়েছিল চুরি দুর্নীতি করবার জন্য? না,
গ্রামের গরিব মানুষ, শহরের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাকে বছরের মধ্যে 100 দিন কাজ দিতে হবে। এটাই লাল ঝান্ডা, এটাই বামপন্থা। আমরা বামপন্থীরা বলেছিলাম লাল ঝান্ডাদের শক্তি বাড়ান, লাল ঝান্ডার শক্তি যদি বাড়ে তাহলে 100 দিনের কাজকে 200 দিন করতে হবে। এটাই সরকারের কাজ। সরকারের কাজ মানে মানুষকে কিছুটা রিলিফ দাও, মানুষকে কিছুটা স্বস্তি দাও। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? 100 দিনের কাজ বামপন্থীদের নিয়ে আসা, গ্রামের পর গ্রাম 100 দিনের কাজ করে সংসার চলেছে। আর আজকে শেষ 2 বছর ধরে দেখুন 100 দিনের কাজের টাকা কোথায় গেল? দিল্লির সরকার বলছে রাজ্য সরকার চুরি করেছে, রাজ্যের সরকার বলছে আমি দিল্লির সরকারকে হিসেব দিয়ে দিয়েছি। মাঝখান থেকে যারা 100 দিনের কাজ করেছে তাদের কাছে মজুরি আসছে না। এমনকি যারা মনরেগা প্রকল্পে যে কন্ট্রাক্টর ভাইয়েরা যারা কাজ করেছেন তারা তাদের প্রাপ্য বঞ্চন, তারা তাদের প্রাপ্য টাকা থেকে আজকে বঞ্চিত হচ্ছে। বামপন্থীরা দুর্বল হওয়া মানে, লাল ঝান্ডা দুর্বল হওয়া মানে মানুষের নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়া। লাল ঝান্ডা দুর্বল হওয়া মানে সংবিধান স্বীকৃত মানুষের অধিকার, যে অধিকার দেশের সংবিধান দিয়েছে, স্বাধীন দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা। আর সেই কারণেই গোটা পৃথিবী, গোটা দেশ, গোটা বিশ্বর ইতিহাস সাক্ষী রয়েছে, মানুষ যতদিন তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ততদিন অবধি লাল ঝান্ডা হারে যেতে পারে, কিন্তু লাল ঝান্ডা কোনোদিন হারিয়ে যায়নি। লাল ঝান্ডা হেরে যেতে পারে কিন্তু লাল ঝান্ডা কোনোদিন হারিয়ে যায়নি। তার কারণ গোটা বিশ্বের ইতিহাসে, দেশের ইতিহাসে যতবার সাধারণ মানুষ তার নিজের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, ততবার লাল ঝান্ডাই একমাত্র তার আশ্রয়দাতা হয়েছে। অন্য কোনো রঙের ঝান্ডা নয়। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ঐক্যের শক্তি এই লাল ঝান্ডা। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কেন লাল ঝান্ডার এই অবস্থা? কেন লাল ঝান্ডার শক্তি কমলো? শুধুমাত্র তৃণমূল, বিজেপি না, শুধুমাত্র দুটো মিডিয়া গিয়ে চেল্লামেল্লি করলো সব কমে গেল না। 2004 সাল দেশের ভোট, 61 জন বামপন্থী সাংসদ নির্বাচিত করলেন দেশের মানুষ। ইউপিএ 1 সরকার তৈরি হলো। আমাদেরকে বলল আপনারা অর্থমন্ত্রী নিন। আমরা বললাম না, আমাদের মন্ত্রক চাই না, আমাদের মন্ত্রিত্ব চাই না, কিন্তু আমাদের চাই মানুষের জন্য আইন। রুটি রুজির ব্যবস্থা করতে হবে। এই যে আজকে রাজ্যের সরকারের কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ধরা পড়ছে। মধ্যপ্রদেশে বিজেপির সরকার ব্যাপক কেলেঙ্কারি করে ধরা পড়ে গেল। কিভাবে ধরা পড়লো? ধরা পড়বার মূল অস্ত্র আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সাল, তথ্যের অধিকার আইন, যাকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে, মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। কাদের করা এই কাজ? বামপন্থীদের করা। 100 দিনের কাজের ব্যবস্থা করতে হবে, বামপন্থীদের করা। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারল যে না, বামপন্থীরা যতদিন ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, বামপন্থীরা যতদিন পার্লামেন্টের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, ততদিন অবধি সরকার মানুষের জন্যই কাজ করবে। তাহলে বামপন্থীদেরকে যদি দুর্বল করতে হয়, পশ্চিমবাংলা বামপন্থীদের মূল ঘাঁটি, দুর্বল করো বামপন্থীদেরকে। অতি বামপন্থী, অতি দক্ষিণপন্থী, নকশাল, ককশাল, এই যে আমাদের জেলার শুভেন্দু বাবু আজকে গেরুয়া বসন পরে ঘোরেন, কিছুদিন আগে অবধি তৃণমূলের ঝান্ডা গায়ে লাগিয়ে ঘুরতেন। এই জেলার নন্দীগ্রাম, পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহল ইতিহাসের সাক্ষী রয়েছে। কিভাবে বামপন্থীদেরকে দুর্বল করবার জন্য, বামপন্থীদেরকে চিহ্নিত করে খুন করবার জন্য প্রতিদিন প্রতিনিয়ত অতি বামপন্থী, নকশাল, অতি ডানপন্থী, এই বিজেপি, এই তৃণমূল, এই মিডিয়া একসাথে চিটফান্ডের টাকায় কিভাবে দৌরাত্ম্য করেছিল সেই দিনকে। এই যে আজকে দেখেন না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যে নন্দীগ্রামের ঘটনার পিছনে
শান্তিকুঞ্জর বেটা বাপ আর বেটা যুক্ত। আর শুভেন্দুবাবু কি বলেন যে নন্দীগ্রামের গন্ডগোলের পিছনে আসলে কালীঘাটের মুখ্যমন্ত্রী যুক্ত। আসলে গোটা বাংলার মানুষ আর আমরা জানি যে একটা নন্দীগ্রাম করে গোটা রাজ্যের মানুষকে ভুল বোঝানোর বার্তা পাঠানো হয়েছিল। তার কারণ বামপন্থীদেরকে দুর্বল করতে হবে। বামপন্থীরা যদি শক্তিশালী হয় আর বামপন্থীদের যদি শক্তি বৃদ্ধি হয়, বামপন্থীরা যদি শক্তি নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে থাকে, বামপন্থীদের শক্তি যদি বৃদ্ধি হয়ে রাজ্য বিধানসভায় থাকে, তাহলে সরকার থেকে মাথা নত করে মানুষের জন্য কাজ করাতে বামপন্থীরা বাধ্য করবে। সেই কারণে বামপন্থীদেরকে খুব ঠান্ডা মাথায় এই মৌলবাদী শক্তিরা পুঁজিপতিদের সাহায্য নিয়ে বামপন্থীদেরকে ক্রমাগত দুর্বল করে চলেছে। মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আজকে বুঝছেন এই জেলা কোথায় ছিল। পূর্ব মেদিনীপুর এক সময় একদিকে কোলাঘাট, এদিক থেকে আমরা ঢুকবো ফুলচাষ, সোজা বেরিয়ে চলে যাব হলদিয়া। শিল্পনগরী গড়ে উঠল, হলদিয়া পোর্ট, হলদিয়া বন্দর, একের পর এক শিল্প কলকারখানা হলদিয়া গোটা দেশকে তাক লাগিয়ে দিল। উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা যেতে পারে হলদিয়া বন্দরকে। যে হলদিয়া এক সময় তত্তর করে এগোচ্ছিল, যে হলদিয়া একটা সময় একের পর এক শিল্প কলকারখানা তৈরি হচ্ছিল, যে হলদিয়াতে একের পর এক নতুন কলকারখানার জন্য এই জেলার ছেলেমেয়েরা কাজ পাচ্ছিল, শ্রমিকদের মুখে হাসি ফুটছিল, হলদিয়া বন্দর কোথায় ছিল আজকে কোথায় এসে দাঁড়িয়েছে হলদিয়া বন্দর। বড় জাহাজ আজকে আর হলদিয়া বন্দরে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। হলদিয়ার বুকে একের পর এক কলকারখানা আজকে হলদিয়ার বুকে ঝাঁপ বন্ধ করে দিচ্ছে। বামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া মানে, লাল ঝান্ডার শক্তি বৃদ্ধি হওয়া মানে একটা নতুন হলদিয়া গড়ে তোলা। লাল ঝান্ডার শক্তি মানে হলদিয়ার বুকে শিল্প কলকারখানা, চিমনিতে ধোঁয়া। লাল ঝান্ডার শক্তি মানে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। কি অবস্থা ছিল কোলাঘাটের এই তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার আগে? কি অবস্থা ছিল হলদিয়া পোর্টের? হলদিয়া পোর্ট হওয়ার আগে হলদিয়ার কি অবস্থা ছিল? গোটা হলদিয়া, মহিষাদল, ময়না থেকে শুরু করে তমলুক, ওদিকে নন্দীগ্রাম, একের পর এক বিধানসভা ক্ষেত্র, সমস্তটা পাল্টে গেল। যে সেই সময়কে হলদিয়াকে গড়ে তুলে এক হলদিয়াকে কেন্দ্র করে একটা শিল্প উন্নয়ন ব্যবস্থা তৈরি করা হলো। বামপন্থীরা দুর্বল হলো, আস্তে আস্তে বামপন্থীরা দুর্বল হলো। যে কলকারখানায় সাইরেনের আওয়াজ, যে কলকারখানায় চিমনির ধোঁয়া, যে কলকারখানায় শ্রমিক বন্ধুদের কাজ, ঘামের দাম, এই শ্রমিক বন্ধুরা, আমার জেলার কম বয়সী ছাত্র বন্ধুরা, আমার জেলার কম বয়সী যুব বন্ধুরা যারা হলদিয়ায় কাজ করতে যেতে পারত, আজকে তাদের চোখের জল ফেলে গোটা হলদিয়াটা তৃণমূল আর বিজেপির নেতারা তোলাবাজি করে করে হলদিয়াটাকে কার্যত অস্তাচলে পাঠিয়ে দিয়েছে। লাল ঝান্ডা দুর্বল হলে হলদিয়া আস্তে আস্তে শুকিয়ে যায়, লাল ঝান্ডা দুর্বল হলে হলদিয়ার বন্দর আস্তে আস্তে শুকিয়ে মরে। লাল ঝান্ডা যদি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, শ্রমিক তার প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হয়। এই দেশের অঙ্গরাজ্য কেরালা, অন্য কোনো দেশের রাজ্য নয়, অন্য কোনো দেশ নয়। দৈনিক মজুরি সবচেয়ে উপরে। আমার পরে যে কমরেডরা বলবেন তারা নিশ্চয়ই এ বিষয়তে আলোকপাত করবেন। পশ্চিমবাংলা থেকে আমার ভাই বোনেরা, কম বয়সী ছেলে মেয়েরা, তারা আজকে কেরালায় কাজ করতে চলে যাচ্ছে। কেন? বাংলায় কাজ নেই, কেরালায় দৈনিক মজুরি সবচাইতে বেশি। লাল ঝান্ডা শক্তিশালী হলে যা হয়, কেরালা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বড় রকমের কোন দারিদ্রতা কেরালায় আর নেই, ঘোষণা করেছে পিনারাই বিজয়নের সরকার গত মাসে। লাল ঝান্ডার সরকার। লাল ঝান্ডা শক্তিশালী হওয়ার মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে মানুষের মুখে হাসি ফোটানো, শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটানো। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? সমাজের পিছিয়ে পড়া অংশ, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশ, তাদেরকে কিছুটা সুরক্ষা দেওয়া, সামাজিক সুরক্ষা দেওয়া, অর্থনৈতিক সুরক্ষা দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি?
লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সাধারণ খেটে খাওয়া মানুষ তিনি একটু সুখ বা স্বাচ্ছন্দ্যে থাকার ব্যবস্থা করে দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সংবিধানকেই দেশের মূল গ্রন্থ করে মাথায় করে রেখে দেওয়া। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে দেশের সংবিধানের মূল ভাবনাকে মেনে চলা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষ মাথা উঁচু করে বাঁচবে। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে এই তো বিবেকানন্দ মোড়ে দাঁড়িয়ে আছি, স্বামী বিবেকানন্দের উক্তি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ শিখিয়ে গিয়েছেন মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, দুর্দিনে মানুষের পাশে দাঁড়াও। আর আজকের ভেকধারী যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, লাল ঝান্ডা দুর্বল হয়েছে বলে তারা আজকে মানুষে মানুষে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে, দাঙ্গা লাগাতে চাইছে। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে এই পশ্চিম বাংলার বুকে বিভেদের রাজনীতি নয়, সম্প্রীতির বার্তা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? দেশের ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রেখে নিজের ধর্ম পালন করা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? যার ইচ্ছা সে মন্দিরে যাবে, যার ইচ্ছা সে মসজিদে যাবে, নিজের ধর্ম নিজে পালন করবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার নিজের কোনো ধর্ম থাকবে না। এটাই তো দেশের সংবিধানের মূল কথা। লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে কি? লাল ঝান্ডা শক্তিশালী হওয়া মানে সাধারণ খেটে খাওয়া মানুষের কিছুটা স্বস্তির বাতাবরণ তৈরি করা। সেই কারণেই ওরা চায় লাল ঝান্ডাকে দুর্বল করতে। প্রতিনিয়ত লাল ঝান্ডাকে দুর্বল করার চক্রান্ত চলছে। কে বলবে লাল ঝান্ডা ছাড়া খেটে খাওয়া মানুষের কথা? এই যে স্মার্ট মিটার নিয়ে আপনাদেরকে এতগুলো কথা বললাম, কে বলবে স্মার্ট মিটার নিয়ে আপনাদেরকে এতগুলো কথা? 100 দিনের কাজকে 200 দিনের কাজ করতে হবে, 100 দিনের কাজের টাকা সাধারণ মানুষকে দিতে হবে, কে বলবে এই কথা? কে বলবে পঞ্চায়েতি ব্যবস্থা বাঁচানোর কথা? লাল ঝান্ডার অবদান। গোটা ভারতবর্ষের বুকে যখন পঞ্চায়েত মানে ছিল হিসাব মতো খাপ পঞ্চায়েত, মানে মোড়লের পঞ্চায়েত, গোটা ভারতবর্ষের বুকে যখন পঞ্চায়েত ব্যবস্থার মানে ছিল এলাকার কোনো একজন মোড়লকে সবাই মিলে গিয়ে বসিয়ে দিলাম, সে মোড়ল সেই পঞ্চায়েত, সেই সময়তে লাল ঝান্ডা পশ্চিম বাংলার বুকে পঞ্চায়েতি ব্যবস্থা, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কায়েম করেছিল, যে সাধারণ মানুষ নিজের স্থানীয় প্রশাসন তৈরি করবে। সে প্রশাসন ডানপন্থীরা চালাক, বামপন্থীরা চালাক, কিন্তু স্থানীয় প্রশাসন তৈরি করবে এই দান বামপন্থীদের। পৌরসভা, কর্পোরেশন, ইতিহাস খুলে দেখুন, বামপন্থীরা যখন শক্তিশালী, বামপন্থীদের শক্তি বৃদ্ধি হয়েছে বলেই স্থানীয় প্রশাসনগুলো শক্তিশালী হয়েছিল। তার কারণ বামপন্থীরা বিশ্বাস করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে এক জায়গায় কুক্ষিগত করে রাখা নয়, ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করে দাও। এটাই তো বামপন্থীদের মূল কাজ, এই তো বামপন্থা। এদেশের সংবিধানকে সম্মান করো, এদেশের সার্বভৌমত্বকে সম্মান করো, এদেশের সার্বভৌমত্বকে মেনে চলো। কিছুদিন আগে কাশ্মীরের বুকে পেহেলগামে যখন আমাদের দেশের নিরীহ নাগরিকদেরকে জঙ্গি আক্রমণের মুখে পড়ে তাদের প্রাণ দিতে হয়েছে, খুন হয়েছে, নির্বিচারে মানুষ খুন হয়েছেন, বামপন্থীরা বলেছেন যে এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা, এই দেশের অখণ্ডতা, তাকে মাথায় রেখে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, সেই পাকিস্তানের বুকে যা যা জঙ্গি ঘাঁটি আছে তাকে চিহ্নিত করে ধ্বংস করতে হবে। বামপন্থীদের কথা, লাল ঝান্ডার কথা। কিছু কিছু মানুষ আছেন গোটা দেশ জুড়ে একটা মেকি দেশপ্রেমের আবহে লাল ঝান্ডাকে দেশদ্রোহী বলতে চাইছে, লাল ঝান্ডাকে দেশদ্রোহী বলতে চাইছে। কে তুমি? কাকে দেশদ্রোহীর তকমা দিচ্ছ?
ইতিহাসের পাতা খুলে দেখো, স্বাধীনতা আন্দোলনের মাটি এই পূর্ব মেদিনীপুর, পাতা খুলে দেখুন। বাংলা, বিহার, উড়িষ্যা, পাতা খুলে দেখুন। দেশ স্বাধীনের লড়াই, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে লাল ঝান্ডা অগ্রণী ভূমিকা পালন করেছে। লাল ঝান্ডার লোক, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী লোক ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছে, চোখে চোখ রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছে, চোখে চোখ রেখে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার জন্য লড়েছে, নিজের প্রাণকে বাজি রেখে লড়েছে। আর ব্রিটিশের কাছে যখন ধরা পড়েছে তখন কালা পানি পার করে আন্দামানের সেলুলার জেলে তাকে পাঠানো হয়েছে, বন্দী অবস্থায় থেকেছে। বাঙালি কমিউনিস্ট নেতা, লাল ঝান্ডার নেতা, আমরা গর্ব করি, আমরা অহংকার করি। আন্দামান সেলুলার জেলে আপনি যদি এখনো যান, খোদাই করা আছে বাঙালি বিপ্লবীদের নাম, যার বেশিরভাগ বাঙালি বিপ্লবী যারা কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী ছিলেন, লাল ঝান্ডার মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তারা সাভারকারের মতো কোনোদিনও মাথা নত করেননি, ব্রিটিশদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে গেছেন। আমরা জানি দেশের সার্বভৌমত্বর মানে কি, আমরা জানি দেশের সংবিধানের মানে কি, আমরা জানি দেশ স্বাধীন দেশের গুরুত্ব কি। আর সেই জন্যই আমরা বলেছিলাম এই স্বাধীন দেশ আর তার সার্বভৌমত্ব তাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে মানুষ আমাদেরকে দেশদ্রোহী বললেন, যারা বললেন লাল ঝান্ডা দেশদ্রোহী, কিছুদিন পরে বিকেল বেলায় আমরা যখন দেখলাম, বিকেল 6টার সময় আমাদের দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তার সেক্রেটারি যখন টুইট করে বলছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা দু দেশের কথা বলার মাধ্যমে আমরা সেটাকে বন্ধ রাখছি, কারণ পাকিস্তান বুঝেছে। বিকেল 6টার সময় আমার দেশের বিদেশ মন্ত্রকের থেকে টুইট হয়েছে, ভারতবর্ষের সরকারের বিদেশ মন্ত্রক থেকে। আর বিকেল 5টার সময় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টুইট করে বলে দিলেন, আমার মধ্যস্থতায়, আমার কড়া অবস্থানে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি বলে ভারতবর্ষ আর পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রয়েছে। বামপন্থীদের লড়াই এখানে, লাল ঝান্ডার লড়াই এখানে। এই দেশ স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব দেশ। এই দেশ যুদ্ধ করবে নাকি এই দেশ স্বাধীনতা, এই দেশ যুদ্ধ করবে নাকি এই দেশ যুদ্ধ করবে না, তা এই দেশ নিজস্বভাবে তা ঠিক করবে। আমরা কোনো দেশের সাথে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাব নাকি সে দেশের সাথে শান্তি প্রক্রিয়ায় রাখবো, বার্তালাপের মাধ্যমে রাখবো, আমাদের মধ্যে কূটনৈতিক কথাবার্তা হবে, তা ঠিক করবে আমার দেশের সরকার স্বাধীনভাবে। আমার দেশের সংবিধান বলছে ভারতবর্ষ একটা স্বাধীন সার্বভৌম দেশ। সার্বভৌম মানে ইন্টারনাল সভরেনিটি, এক্সটার্নাল সভরেনিটি, অর্থাৎ দেশ যেমন রাজনৈতিকভাবে স্বাধীন, আমি আপনি ভোট দিয়ে যেমন এমপি এমএলএ তৈরি করি, তারপর তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, ঠিক তেমন ভাবেই আমাদের দেশের বিদেশ নীতিও স্বাধীনভাবে তৈরি হবে। বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বলার হিম্মত হয় যে হ্যাঁ, আমি ডোনাল্ড ট্রাম্প, আমি বলেছি বলে ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি ফিরেছে। আজকে উত্তর চাইবেন না, প্রশ্ন করবেন না। বামপন্থীদের কাজ কি? মানুষের মনে প্রশ্ন তোলা, মানুষের মনে প্রশ্নকে উঁকি দেওয়া, সিস্টেমকে প্রশ্ন করতে শেখানো। এই যে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার মানুষকে এত ভুড়ি এত কিছু প্রমিস করলো, 2021 সালে মুখ্যমন্ত্রী বললেন ডবল চাকরি হবে। অনেকে বলেন বামপন্থীরা পশ্চিমবাংলায় দুর্বল হয়ে গেছে, সংসদীয় রাজনীতিতে বামপন্থীরা শূন্য হয়ে গেছে। ঠিক তো, বামপন্থীরা সংসদীয় রাজনীতিতে শূন্য হয়ে গেছে বলেই তো স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকে অর্ধনগ্ন হয়ে কলকাতার রাজপথে ঘুরে বেড়াচ্ছে। বামপন্থীদের শক্তি কমে গেছে, লাল ঝান্ডার শক্তি কমে গেছে, সংসদীয় রাজনীতিতে বামপন্থীদের শক্তি কমে গেছে বলেই
আজকে স্কুলগুলো থেকে শিক্ষক শিক্ষিকা শূন্য হয়ে গিয়ে চাকরির জন্য আজকে রাজপথ দখল করে বসে আছে। আপনারা এখানে লিখেছেন বামপন্থা দুর্বল হলে দেশবাসীর রুটি রুজির অধিকারে কি হয়। বামপন্থা দুর্বল হলে কি হয়? বামপন্থীদের যখন অধিকার ছিল, বামপন্থীরা যখন আরো বেশি শক্তিশালী ছিল, সংসদীয় রাজনীতিতে শক্তিশালী ছিল, সেই সময়তে আমরা দেখতাম যে স্কুলের কোন ছাত্রছাত্রী ফেল করেছে না পাশ করেছে তার জন্য তালিকা প্রকাশ করা হতো। বামপন্থীরা দুর্বল হয়েছে, এখন স্কুলের শিক্ষক শিক্ষিকা যোগ্য না অযোগ্য তার জন্য তালিকা প্রকাশ করা হচ্ছে। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? বামপন্থীরা দুর্বল হলে কি হয়? নেতা মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? গরু পাচার, কয়লা পাচার, সারদা, রোজভ্যালি, নারদা, একের পর এক দুর্নীতি হয়। বামপন্থীরা দুর্বল হলে কি হয়? সাধারণ খেটে খাওয়া মানুষের টাকা, আমার এলাকার সেই মা যে কাগজ কুড়োয় সারাদিন পরে 10 টাকা জমিয়ে 20 টাকা জমিয়ে সারদাকে দিয়েছিল, সেই সারদার কোটি কোটি টাকা বেপাত্তা হয়ে গেল। খেলো তৃণমূলের নেতারা। বিজেপির অমিত শাহ এসে বললেন 2019 সালে আমাকে যদি ভোট দাও 90 দিনের মধ্যে সারদার হেস্তনেস্ত করে দেব। 3 বারের মোদী সরকার তৈরি হয়ে গেল, আজ অব্দি সারদা, রোজভ্যালি, আইকোর মামলার সে বিচার আর শুরু হলো না। যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এখন বিজেপির নেতা। পাশের রাজ্য আসাম, হেমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতা ছিলেন, অভিযোগ ছিল রোজভ্যালির প্রচুর কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এখন বিজেপির নেতা, আসামের মুখ্যমন্ত্রী। লাল ঝান্ডা দুর্বল হলে কি হয়? পশ্চিমবাংলার বুকে লাটের পর লাট, লাটের পর লাট দুর্নীতি হয়। লাল ঝান্ডা দুর্বল হলে কি হয়? এতদিন ধরে আমরা শুনতাম আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব, এখন আর শুধু আনএমপ্লয়মেন্ট শুনছি তাই নয়, তার সাথে শুনছি আন্ডার এমপ্লয়মেন্ট। আন্ডার এমপ্লয়মেন্টের মানে কি? ছেলে মাস্টার ডিগ্রি করেছে, মেয়ে গ্র্যাজুয়েশন করেছে, কোনো কাজ পাচ্ছে না, বাধ্য হয়ে ওই সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট এইসবের ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। পাড়ার দোকানে মুদির দোকান খুলে আজকে মুদির জিনিস বিক্রি করতে বাধ্য হচ্ছে। কত এমন টোটো চালক ভাইকে চিনি, গ্র্যাজুয়েশন পাস করেছে, মাস্টার ডিগ্রি পাস করেছে, টোটো চালাতে বাধ্য হচ্ছে না। কোনো ইনকাম ছোট নয়। চুরি করে তৃণমূলের নেতাদের চাইতে চুরি করে খাওয়ার চাইতে তো যোগ্যতার সাথে জুতো মুছে 2 টাকা ইনকাম করা অনেক গর্বের। কিন্তু যোগ্যতার নিরিখে চাকরি, মানুষের যোগ্যতার নিরিখে চাকরি, কম বয়সী মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের যোগ্যতার নিরিখে চাকরি। বামপন্থীরা যদি দুর্বল হয় তাহলে যোগ্যতার নিরিখে চাকরি, সে যোগ্যতার নিরিখে চাকরি আর খুঁজে পাওয়া যায় না। সেই কারণে সময়ের তাগিদে বামপন্থীদেরকে আরো শক্তিশালী হতে হবে। এমনটা ভাববার কোনো কারণ নেই যে বামপন্থীরা দুর্বল হয়েছে মানে বামপন্থীরা হারিয়ে গেছে। দেশের কেন্দ্রের সরকার 3টে কৃষি বিল নিয়ে এসেছিল। এই মোদী সরকার অদ্ভুত সরকার, এরা কাশ্মীরের জন্য আইন নিয়ে আসে, কাশ্মীরের লোক খুশি হয় না, পশ্চিমবাংলার লোক খুশি হয়। কৃষকদের জন্য আইন নিয়ে আসে, কৃষকরা খুশি হয় না, শুভেন্দু অধিকারী খুশি হয়। শ্রমিকের জন্য শ্রম কোড নিয়ে আসে, শ্রমিক বন্ধুরা খুশি হয় না, বিজেপির নেতা খুশি হয়। যার জন্য আইন তৈরি করছে তারা খুশি হচ্ছে না, কারণ তারা জানে কি সর্বনাশটা হয়ে যাচ্ছে। 3টি কৃষি আইন বিজেপির সরকার গায়ের জোরে পাশ করিয়েছিল পার্লামেন্টে, গায়ের জোরে। এই যে অনেকে বলতে বলতে যান লাল ঝান্ডা শূন্য হয়ে গেছে, লাল ঝান্ডা শূন্য হয়ে যাওয়ার মানে তো ওই 3টি কৃষি আইন, যে কৃষি আইনের মানে কৃষক তার আরো বেশি সর্বনাশ, আর মাঝখান থেকে যারা ফোড়েদাররা থাকবে, ফোড়েবাজরা যারা থাকবে, তাদের পকেটে কোটি কোটি টাকা। পার্লামেন্টে জোর করে বিল পাস করিয়েছিল এই লাল ঝান্ডার লড়াই, লাল ঝান্ডার আন্দোলন। দিল্লির সিঙ্গু বর্ডার,
এই লাল ঝান্ডা দিনের পর দিন লড়েছে, কৃষকরা দিনের পর দিন লড়েছে, লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, পার্লামেন্টের বুকে কৃষক বিরোধী বিল পাস করিয়েছিল। আর আমরা বামপন্থীরা বলেছিলাম, হোয়াট পার্লামেন্ট ক্যান ডু দ্য স্ট্রিট ক্যান আনডু। পার্লামেন্ট যা করতে পারে রাস্তা তা পাল্টে দিতে পারে। পার্লামেন্টে মোদী সরকার গায়ের জোরে 3টি কৃষি আইন জোর করে পাস করিয়েছিল। রাস্তায় লাল ঝান্ডার আন্দোলনে ওই 3টি কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এই কেন্দ্রের সরকার। এটাই লাল ঝান্ডা শক্তি। এই যে স্মার্ট মিটার, আজ থেকে কয়েক মাসের মধ্যে দেখবেন দাবানলের মতো আগুন ছড়িয়ে যাবে। মানুষের অধিকারের লড়াই, রুটি রুজির লড়াই, এই দুর্নীতির বিরুদ্ধে যখন আমরা লড়াই শুরু করেছিলাম 2016 সালে এসএসসি, এই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বলছি, সংবাদ মাধ্যম যদি থাকে দেখাবেন। আজকে শুভেন্দু বাবু বড় বড় কথা বলেন, আজকে শুভেন্দু বাবু এই এসএসসি আর টেট নিয়ে এত কিছু বলেন। টেটের দুর্নীতি 2014 সাল, 2016 সাল, 2017 সাল, শুভেন্দু বাবু তখন তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রী। এসএসসির দুর্নীতি 2016 সাল, শুভেন্দু বাবু তখন পরিবহন মন্ত্রী। আপনি শুভেন্দু বাবু এই তৃণমূল কংগ্রেসের আমলে যতবার যা যা দুর্নীতি হয়েছে আপনি প্রত্যেক কটা দুর্নীতির শরিক। আর সেই জন্য লাল ঝান্ডা গলা শিরা ফুলিয়ে মাথা উঁচু করে আমরা বলি, এই বাংলাকে ধ্বংস করবার জন্য মমতা ব্যানার্জি যা যা ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন তাতে গোটা অধিকারী পরিবারের সই রয়েছে, গোটা অধিকারী পরিবার তাতে যুক্ত। এই বাংলাকে লুটে পুটে শেষ করে দিয়েছে কালীঘাটের শান্তিনিকেতন আর এই কাঁথির শান্তিকুঞ্জ। এই দুই পরিবার মিলে গোটা বাংলাটাকে আজকে কার্যত শেষ করে দিল। বামপন্থীরা দুর্বল হয়েছে বলেই আজকে এই জিনিস করবার সাহস দেখিয়েছে এরা। তাই যে কথা বলে আমি আমার কথা শেষ করব, গণতন্ত্র মানে শুধুমাত্র একটা ভোট নয়, শুধুমাত্র আপনাকে ভারতবর্ষের নির্বাচন কমিশন একটা ভোটার কার্ড দিয়েছে আর আপনি গিয়ে কাউকে ভোট দিলেন, যাকে খুশি ভোট দেন, সে ভোটে জিতে গেল। গণতন্ত্র মানে তা নয়। গণতন্ত্র মানে নিজের অধিকার বুঝে নেওয়া। গণতন্ত্র মানে নিজের অধিকারের জন্য 365 দিন লড়াই করা। গণতন্ত্র মানে দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের ধর্মনিরপেক্ষতা, তার জন্য লড়াই করা, দেশের সংবিধান বাঁচানোর জন্য লড়াই করা, দেশের জাতীয় পতাকার জন্য লড়াই করা, দেশের জাতীয় সঙ্গীতের জন্য লড়াই করা, দেশের জন্য লড়াই করা, মুটে মজদুর পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করা, এই সব মিলিয়ে গণতন্ত্র। আর এই গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছে আজকে লাল ঝান্ডা বামপন্থীরা। যে কথা বলে আমার কথা আমি শেষ করব, এই কাশ্মীরের কথা বলছিলাম। এই কাশ্মীরের বুকে কিছুদিন আগে যে জঙ্গি আক্রমণ, সেই জঙ্গি আক্রমণের পরে ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের মধ্যে ঢুকে যখন জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, ঠিক তারপরে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের তরফ থেকে যখন বসে সাংবাদিকদের সম্মেলন করা হলো, আমরা দেখতে পেলাম একটা নতুন নাম, তার নাম সোফিয়া কুরেশি, যিনি ধর্মের দিক থেকে মুসলমান কিন্তু এই দেশের সেনাবাহিনীর একজন, এই দেশের একজন। এই দেশের ওপর যখন আক্রমণ নেমে এসছে, সে তার নিজের জীবনকে বাজি রেখে লড়াই করেছে। যে সোফিয়া কুরেশিরা নিজের দেশের জন্য লড়াই করে, নিজের দেশকে বাজি রেখে লড়াই করে, এই দেশের বিজেপির মন্ত্রী, মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী, তিনি কি মন্তব্য করলেন? যে পাকিস্তান মুসলিম জঙ্গি পাঠিয়েছিল ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য, আমরা জঙ্গির বোন সোফিয়া কুরেশিকে পাকিস্তানে পাঠিয়ে আক্রমণ করে এসেছি। বামপন্থীরা দুর্বল হওয়া মানে সেনাবাহিনীকে কুৎসিত মন্তব্য করার সাহস দেখানো। বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই সোফিয়া কুরেশিদেরকে আক্রমণ করা। আর ঠিক সেই সময়তে, যে সময়তে শুভেন্দু বাবু কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়ে যার বরকে হত্যা করা হয়েছে, জঙ্গি আক্রমণের মুখে পড়তে হয়েছে, নাটকীয় ভঙ্গিমায় শুভেন্দু বাবু আপনি নরপিশাচের মতো
তার বাচ্চাকে কোল থেকে নিয়ে নিয়ে আপনি এরকম ভাবে বলতে লাগলেন, বলুন আপনি বলুন, হিন্দু বলে খুন করেছে, বলুন বলুন আপনি বলুন। ঠিক তার কিছুদিন পরে এই পশ্চিম বাংলার বুকে এই বাংলার বীর সন্তান নদিয়া জেলার ঝন্টু আলী শেখ পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কাশ্মীরে যখন শহীদের মৃত্যুবরণ করেন, আপনি শুভেন্দু অধিকারী আপনার সৎ সাহসে কুলোয় না ঝন্টু আলী শেখের মৃতদেহেতে গিয়ে একটা মালা দিয়ে আসার, কারণ আপনারা গোটা দেশে শকুনের রাজনীতি করেন, শকুনের রাজনীতি করেন। দেশের সেনাবাহিনী ঝন্টু আলী শেখ যখন শহীদ হলেন, জঙ্গির গুলিতে বুকটা এফোড় ওপর হয়ে গেল, শহীদ ঝন্টু আলী শেখের বাবা দু চোখ ভরা জল নিয়ে কাঁদতে কাঁদতে সংবাদ মাধ্যমকে বললেন, এবার আপনাদের বিশ্বাস হলো তো ভারত বনাম পাকিস্তানের লড়াইতে আমরা কোন পক্ষে? বামপন্থীরা দুর্বল হওয়া মানে দেশের মানুষের মধ্যে হিন্দু মুসলমানের নামে ভিড়িয়ে দেওয়া। বামপন্থীরা দুর্বল হওয়া মানে ওই পুরোহিত ভাতা আর মুয়াজ্জেম ভাতা আর মুখ্যমন্ত্রীর ওই একের পর এক এই ধর্মীয় তোষামতকারী রাজনীতি, সেই রাজনীতির জন্য মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। বামপন্থীরা শক্তিশালী ছিল, লাল ঝান্ডা শক্তিশালী ছিল, পশ্চিম বাংলার বুকে ঈদ হয়েছে, পশ্চিম বাংলার বুকে দুর্গা পুজো হয়েছে, পশ্চিম বাংলার বুকে লক্ষ্মী পুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে, সব হয়েছে। বামপন্থীরা যেদিন দুর্বল হয়েছে, পশ্চিম বাংলার বুকে রাজনীতি আর ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে। আগেকার মুখ্যমন্ত্রীরা ছিলেন যারা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ফিতে কাটতে যেতেন, আগে মুখ্যমন্ত্রী ছিলেন হলদিয়ায় ফিতে কাটতে যেতেন কলকারখানার, এখন রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের ফিতে কাটতে যাচ্ছেন, কখনো ঈদের মেলার ফিতে কাটতে যাচ্ছেন, কখনো ঈদের নামাজ পড়বার জন্য যোগদান করতে চলে যাচ্ছেন, কখনো জগন্নাথ মন্দিরের নাম করে রাজনীতি করতে চলে যাচ্ছেন। আরে ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। আমাদের দেশের সংবিধান অধিকার দিয়েছে, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি শিখ হন, খ্রিস্টান হন, ঈসাই, যা খুশি হন, আপনি আপনার অধিকার, আপনি আপনার ধর্ম পালন করবেন, আচার পালন করবেন। আপনি গীত পড়বেন না, আপনি বাইবেল পড়বেন না, আপনি কোরআন পড়বেন, সে আপনার অধিকার। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বামপন্থীরা দুর্বল হয়েছে বলে, আরএসএস এর সূক্ষ্ম চালে বামপন্থীরা দুর্বল হয়েছে বলে গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে আজকে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ, সাম্প্রদায়িক রাজনীতির বিষ বাষ্প ছড়িয়ে দিল আজকে চারিদিকে। সেই কারণে আমরা বলছি বামপন্থীদেরকে শক্তিশালী হতে হবে, মানুষের জন্য শক্তিশালী হতে হবে। বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে গ্যাসের দাম বেড়ে যাওয়া, বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে পেট্রোলের দাম 105 টাকা হয়ে যাওয়া, বামপন্থীদের দুর্বল হয়ে যাওয়া মানে ডিজেলের দাম 90 টাকা 91 টাকা হয়ে যাওয়া। তার কারণ বামপন্থীদের যদি শক্তি থাকে, বামপন্থীদের যখন শক্তি থাকে, বামপন্থীরা বলে না, মানুষের ঘাড়ে এই বোঝা চাপানো যাবে না, এই বোঝা সরকার তোমাকে দিতে হবে, তুমি টাকা দাও, মানুষকে তুমি বিপদের মধ্যে ফেলতে পারো না। তাই জন্যই আজকে গ্যাসের দাম 1000 টাকা ছুঁই, পেট্রোলের দাম 105 টাকা, ডিজেলের দাম 91 টাকা। তাই নিজের অভিজ্ঞতার মধ্যে থেকে দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, মানুষের অধিকার বাঁচানোর জন্য, দেশের অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা, দেশকে বাঁচানোর জন্য, শ্রমজীবী মানুষের ঐক্যকে বাঁচানোর জন্য, খেটে খাওয়া মজদুর মানুষের জন্য, মাথার ঘাম পায়ে ফেলে যারা মজদুরি করছে, যারা ইনকাম করছে, তাদের জন্য আগামী দিনে লাল ঝান্ডাকে আরো বৃহত্তর পরিসরে শক্তিশালী করবার যে লড়াই, সেই লড়াইতে আপনারাও সামিল হবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আমাকে একটা অন্য জায়গায় যেতে